নিষেধ আরোপে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন। তাপসী রাবেয়ার রিপোর্ট। টানা 2 মাসের অবরোধ, সঙ্গে হরতাল, পুড়ছে মানুষ, স্থবির ব্যবসা বাণিজ্য, বাধাগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, শঙ্কিত জীবন। এই অবস্থায় বৃহস্পতিবার ব্যবসায়ীদের 4 শীর্ষ সংগঠনের করা একটি রিটের শুনানিতে আদালত সরকারের কাছে জানতে চান, অবরোধ এবং হরতালকে অবৈধ ঘোষণা করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। অবরোধ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে হরতাল, এটা একটি সাংবিধানিক রাইট, এটা সাংবিধানিক অধিকার, ঠিক আছে, এটা থাকবে, কিন্তু এই অধিকারের উপর আইনগত বাধা নিষেধ আরোপের একটা দায়িত্ব আছে সরকারের, এটা আমাদের সংবিধানে বলা। এই যে দায়িত্ব আরোপের নিষ্ক্রিয়তা সরকারের, এখনো কোনো এরকম বাধা নিষেধ আরোপের যে নিষ্ক্রিয়তা, এটাকে কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না? স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, বাণিজ্য সচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকদেরকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। সরকার কেন সিআইবি লিস্টে নাম গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাদের সিভিল রাইটসটা একদম উইথহেল্ড হয়ে যায়, এই উইথহেল্ড হওয়াটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না? সিআইবি লিস্টের নামটা দেওয়া, এটাকে প্রথম সরকারের ডাইরেকশন দেওয়ার জন্য রুল ইস্যু করেছে যে তুমি কেন সিআইবি লিস্টে নাম ইনক্লুশনটা স্থগিত করবা না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি মামলা সচলের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে উচ্চ আদালত। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের পরিবর্তন চেয়ে করা রিভিশন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। বিনা খরচে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে কাতার। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মূলত 2022 সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির জন্য বাংলাদেশ থেকে চলতি বছরে 1.5 লাখ শ্রমিক নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও মন্ত্রী বলেন, কাতার সরকার গত 2 মাসে 50,000 শ্রমিকের চাহিদাপত্র ও ভিসার অনুমোদন দিয়েছে। বিস্তারিত পবন আহমেদের রিপোর্টে। আসছে 2022 সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের ফুটবল প্রস্তুতিকে সামনে রেখে সেই দেশের উন্নয়ন কার্যক্রমে কয়েক লাখ শ্রমিক প্রয়োজন। তাই বাংলাদেশ থেকে বেসরকারিভাবে এই শ্রমিক নেওয়ার কথা জানিয়েছেন কাতার সরকার। আর এ সকল শ্রমিক বিনা খরচে নেওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। আমরা এক্সপেক্ট করতেছি আরো 10 মাসে আমার মনে হয় 1.5 লক্ষ লোক আরো বেশি আমাদের পাঠাতে আমরা সক্ষম হব। কাতারের বাজারটা আবার তার পূর্ব অবস্থায় তো ফিরে যাবেই, তারপরেও আরো ব্যাপক হারে আমরা কাতারে লোক পাঠাতে সক্ষম হব। আমাদের বিবেচনায় যদি আমরা মনে করি তাদের লোক দিব, তাহলে আমরা তাদের জানাবো যে হ্যাঁ আমরা রাজি আছি লোক দিতে। আপনি এখন আপনার কোনো অর্গানাইজেশনের লোক আসেন, এসে লোক নিয়ে যান, না হয় যদি এজেন্টের মাধ্যমে নিতে চান আপনি এজেন্ট নির্ধারণ করে দেন। বর্তমানে কাতার যেতে জনপ্রতি 2 থেকে 3 লাখ টাকা ব্যয় হচ্ছে, তবে কাতারের সঙ্গে চুক্তির মাধ্যমে ব্যয় আরো কমে আসবে। শুধু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া ব্যয় দিয়েই কাতার যেতে পারবেন শ্রমিকরা। আপনার কোনো অর্গানাইজেশনের লোক আসেন, এসে লোক নিয়ে যান, না হয় যদি এজেন্টের মাধ্যমে নিতে চান আপনি এজেন্ট নির্ধারণ করে দেন, তাহলে আর ভিসা ট্রেডিং এর বিষয়টাও ওখানেও শেষ হয়ে যায়। তাহলেই আমরা জিরো কস্টে ওখানেও লোক পাঠাতে সক্ষম হব। শ্রমিক নির্ধারণ ডাটাবেজের মাধ্যমেই করা হবে বলে জানান মন্ত্রী। ডাটাবেজ ছাড়া কোনো লোক আমরা দিব না। ডাটাবেজে গেলেই আর কিন্তু ইন্টারমিডিয়েটের প্রশ্ন থাকে না। কাতারে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক 10 লাখ বিদেশি শ্রমিক কাজ করেন। গ্রামের দালালদের টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো মানে হয় না। পবন আহমেদ, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের রাজনৈতিক অস্থিরতাকে এবার ছোট আকার পোশাক শিল্পের মেড ইন বাংলাদেশ ইমেজ হুমকির মুখে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন পোশাক শিল্পের নেতারা। অন্তর্বর্তীকালীন সময়ে অন্তত ক্রেতা এবং অর্ডার ধরে রেখে শিল্পটিকে বাঁচাতে সুদ মওকুফ, রাজস্ব কমানোর দাবি সহ দিলেন সুনির্দিষ্ট কিছু প্রস্তাব।
আহ্বান করলেন রফতানির সাপ্লাই চেইন ঠিক রাখার। দ্য ভায়োলেন্স মেক দ্য বায়ার্স ওয়ারি। সমস্ত বায়াররা এখানে তারা বলছে তোমাদের দেশে তোমরা অপরচুনিটি লস করছো, সেই সাথে তোমরা ইমেজের ক্ষতি হচ্ছে সাপ্লাই চেইনে, এবং আমাদেরকে বায়াররা এখন আসছে না। সুতরাং এটি আমাদের বড় একটা থ্রেটনিং মনে করি। সাপ্লাই চেইন স্মুথ এবং আমাদের কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলে না যেতে পারার কারণে আমরা প্রোডাকশন ব্যাহত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি কিভাবে আমরা ফ্যাক্টরি খরচ চালিয়ে রাখবো। সেই কারণে আমরা একগুচ্ছ প্রস্তাব আপনার কাছে এনেছি। যে সুবিধা অসুবিধাগুলো আছে, ইনভেস্টমেন্টগুলো আছে, এগুলো ছোটদের জন্য বড়দের জন্য প্রযোজ্য। অর্থমন্ত্রী বর্তমান অবস্থাকে অর্থনীতির ক্ষেত্রে ভীতিকর উল্লেখ করে বললেন, প্রত্যেকটি মানুষের জীবনে এর ক্ষতিকর প্রভাব পড়ছে, কিন্তু মুক্তির পথ আপাতত কেউ জানে না। রাস্তার শেষটা দেখতে হবে, সেটার কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কাইন্ড অফ ন্যাশনাল ক্রাইসিস। ন্যাশনাল ক্রাইসিস বলতে আবার বড় করি, ন্যাশনাল ক্রাইসিস মানে তো বিরাট ব্যাপার হয়ে যায়। ইটস নট দ্যাট বিরাট, বাট ইট ইজ এ সিরিয়াস ইম্পেডিমেন্ট টু প্রোগ্রেস। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন উত্তাল মার্চ। পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল ৭১-এর ৩রা মার্চ, কিন্তু ১লা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তা স্থগিতের ঘোষণা দিলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা বাংলা। পল্টন ময়দানে এদিন এক জনসভায় ছাত্র সংগ্রাম পরিষদ পাঠ করে স্বাধীনতার ইশতেহার। প্রকাশ্যে স্বাধীনতা শব্দ উচ্চারণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাহিদ জনের রিপোর্ট। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা। অফিস আদালত বন্ধ করে মিছিলে মিছিলে উত্তপ্ত হয় নগরী। প্রথমবারের মতো সেদিন বিপুল সংখ্যক নারী যোগ দেন মিছিলে। পরিস্থিতি পর্যালোচনার নামে ইয়াহিয়ার ডাকা বৈঠককে নিষ্ঠুর তামাশা আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেন বঙ্গবন্ধু। বিভিন্ন স্থানে গঠিত হতে থাকে ছাত্র সংগ্রাম পরিষদ। দেশব্যাপী চলা অসহযোগ আন্দোলনের পাশাপাশি পল্টন ময়দানে শেখ মুজিবের উপস্থিতিতে এক জনসভায় পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। বাবা ছিল যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা জাতীয় সঙ্গীত হবে। পরবর্তীকালে যে মূল 4টি শর্ত সংশোধিত পরিপূর্ণভাবে শাসন করতে হবে, সেটার কথা বলা ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম শুরু হলো, সে কথা বলা ছিল। জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে জনতা। চলতে থাকে 7ই মার্চের জনসভার প্রস্তুতি। আমরা সার্জেন্ট জহুরুল হক হবে রাইফেল দিয়ে প্যারেড করতাম। ও 99% ছিল কিন্তু দামি রাইফেল। ওটা দিয়ে আমরা জানান দিয়ে দিচ্ছিলাম বাংলার মানুষকে, যুব সমাজকেও বলছিলাম তো প্রস্তুত হওয়া মুক্তিযুদ্ধের জন্য। সারা দেশে চলা হরতালে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও সিলেটে ব্যাপক সংঘর্ষ হয়। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা। প্রসঙ্গ বিশ্বকাপ ক্রিকেট 2015।